এবং নিজের গ্রুপে প্রথম হই। সেরিনা লজ্জায় লাল হয়ে পানির দুটো বোতল নিয়ে আমার দিকে দৌড়ে আসে। ঠিক সেই সময় ক্লোইও আসে এবং একটা ড্রিঙ্ক আমার দিকে বাড়িয়ে দেয়। আমি বিনা দ্বিধায় ওকে মানা করে দিই, ধন্যবাদ, কিন্তু আমি এটা পান করি না। তারপর আমি হেসে সেরিনার দিকে ঘুরি। এই দুটো বোতলই কি আমার জন্য? ও খুশি মনে মাথা নাড়ায়। আমি কিছু না ভেবেই সেগুলো নিয়ে নিই। থ্যাঙ্কস, যেহেতু তুমি আমায় জল খাওয়াচ্ছ, তাই আমি তোমাকে লাঞ্চ করাবো। সেরিনা হাসে আর ধীরে ধীরে মাথা নাড়ায়। আমি শুধু ওয়াশরুম থেকে আসছি, তারপর তোমাকে খুঁজে নেব। ঠিক আছে। কিন্তু আমি প্রায় ৮ ঘন্টা অপেক্ষা করি, আর সেরিনা আসে না। দেরি না করে আমি স্কুল বিল্ডিংয়ের দিকে দৌড়াই। আমার আন্দাজ হচ্ছে যে সেরিনার সাথে নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। আমি ওয়াশরুমের কাছে পৌঁছাই আর ডাক দিই, সেরিনা, তুমি কোথায়? একটা ভারী কান্নার আওয়াজ আসে। ল্যান, আমি এখানে। যখন আমি ওকে খুঁজে পাই, ও একটা কোনায় জড়সড় হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওর চোখগুলো ফুলে লাল হয়ে গেছে, আর চুলগুলো এলোমেলো হয়ে আছে। কি হয়েছে? তুমি কি চোট পেয়েছ? সেরিনা মাথা নাড়ায়, কিন্তু ওর কান্না থামে না। আমার ওর জন্মদিনের সেই রাতের কথা মনে পড়ে যায়। সেরিনা ওর কাঁপতে থাকা ডান হাতটা এগিয়ে দেয়। ওর হাতের তালুতে সেই গোলাপি হেয়ার ক্লিপটার ভাঙা টুকরোগুলো পড়ে আছে। ওরা এটা ভেঙে দিয়েছে। ক্লিপটা ভেঙে গেছে। যে ক্লিপটা তুমি আমায় দিয়েছিলে, ওটা ভেঙে গেছে। আমি এটা জোড়া দেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারলাম না। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি, কিন্তু হলো না। ল্যান, আমি কি করব? আমি এটা ঠিক করতে পারছি না। সেরিনা এমনভাবে তাকাচ্ছে, যেন ওর জীবনের সবচেয়ে মূল্যবান আর সত্যিকারের কোনো জিনিস হারিয়ে ফেলেছে। কিছু একটা যা একবার ভেঙে গেলে আর কক্ষনো বদলানো যায় না। আমার কপালে ভাঁজ পড়ে, আর বুকে কিছু একটা বিঁধতে থাকে। আমি ওর মুখে আগে কখনো এত দুঃখ আর হতাশা দেখিনি। আমি নিজেকে আটকাতে পারি না, আর ওর নাজুক শরীরটাকে নিজের ২ হাতে জড়িয়ে ধরি। সব ঠিক আছে, কোনো ব্যাপার না। যদি ওটা ভেঙে গিয়ে থাকে তবে আমি তোমাকে অন্য একটা এনে দেব। যদি একটাতে না হয় তবে দুটো, যদি দুটোতেও না হয় তবে ৩টে, আর যদি ৩টেও কম পড়ে তবে ৩০টা এনে দেব। আমার কথা শুনে সেরিনার মুখ দিয়ে একটা চাপা কান্নার শব্দ বেরিয়ে আসে। মনে হচ্ছে যেন ও আজ পর্যন্ত যত কষ্ট মনের ভেতর চেপে রেখেছিল, সেগুলো আজ সব বেরিয়ে আসছে। আমি ধীরে ধীরে ওর চুলে হাত বুলিয়ে দিই, আর নরম সুরে বলি, আমার ওপর ভরসা রাখো, সেরিনা। এইবার আমি তোমার সাথে আছি। এখন তুমি আর একা নও। নিজের দুঃখে ডুবে থাকা সেরিনা কোনো জবাব দেয় না। ওর কান্নার শব্দ চাপা আর যন্ত্রণায় ভরা। আমি জানি না কতবার ওর সাথে এমন হয়েছে, যখন ও এভাবেই গুমড়ে গুমড়ে নিজের আওয়াজ চেপে কেঁদেছে। আমি শুধু এটুকুই জানি যে হয়তো সেরিনার পুরো জীবনে এই প্রথমবার ভেঙে পড়ার পর ওকে সামলানোর জন্য কারোর বুক বা আশ্রয় জুটেছে। আমি মনে মনে নিজেকে বলি, হয়তো সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটিই সেই কারণ, যার জন্য আমাকে এই দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছে। এই জীবনে যতক্ষণ আমি এখানে আছি, কোনো জিনিস বা কোনো মানুষ, না ভাগ্য আর না অন্য কেউ, ওকে আর কখনো চোট পৌঁছাতে পারবে না। আস্তে আস্তে সেরিনা নিজেকে সামলায়। ওর কান্নার শব্দ কমে আসে। আমাকে ক্ষমা করে দাও। আরে, তুমি কোন কথার জন্য ক্ষমা চাইছ? এখন তোমাকে এভাবে ধরে কাঁদার জন্য। এতে ক্ষমা চাওয়ার মতো কিছু নেই। যখন আমি সমস্যায় থাকি, তখন আমিও পাশের মানুষকে জাপড়ে ধরি। আর তাছাড়া জড়িয়ে আমি আগে ধরেছিলাম। সেরিনা কিছু বলে না। তোমার কি খিদে পেয়েছে? ও ধীরে মাথা নাড়ায়। আমি হাত বাড়াই। চলো যাই। আমি ওর হাত ধরি আর ওকে বাইরে নিয়ে আসি। ক্যাম্পাসের রাস্তায় দুপাশে সবুজ ঝোপঝাড়, আর আমরা ধীরে ধীরে একসাথে হাঁটছি। আমি ওকে তার মেয়েগুলোর নাম বা তাদের ক্লাসের কথা জিজ্ঞাসা করি না, কারণ আমি জানি সেরিনা আমায় কোনোদিন বলবে না। ও অন্য কারোর ওপর বোঝা হওয়ার বদলে নিজেই সেই কষ্ট সহ্য করা পছন্দ করবে। আমি ওর দিকে ঘুরি। তুমি কোন তলায় খেতে পছন্দ করবে? তোমার কি খাওয়ার ইচ্ছে আছে? যে কোনো কিছু হলেই চলবে। খাবার খাওয়ার পর সেরিনা বেঁচে যাওয়া খাবারগুলো প্যাক করে নেয়। ও বলেনি, কিন্তু আমি জানি এটা ওর বাবার জন্য। দুপুরে ছাত্ররা একে একে ক্লাসে ফিরতে শুরু করে। সেরিনা আমার খালি সিটটার দিকে তাকায়, আর ওর মনে একটা অজানা দুশ্চিন্তা দানা বাঁধে। তখনই মিস্টার ডেভিস দরজায় দেখা যান। তোমরা সবাই এখানে বসে কি করছো? নিচে যাও আর তোমাদের ক্লাসমেটদের উৎসাহ দাও। সবাই বিরক্ত হয়ে স্পোর্টস ফিল্ডের দিকে হাঁটতে শুরু করে। কোচ ওয়েড! কোচ ওয়েড! যখন কোচ ওয়েড মিস্টার ডেভিসকে ক্লাসের সাথে আসতে দেখেন, তিনি ঘাবড়ে গিয়ে ওনাদের দিকে দৌড়ে আসেন। লিওন কি এসেছে? শটপুট শুরু হতে চলেছে, আর ও এখনও রিপোর্ট করেনি। মিস্টার ডেভিস অবাক হয়ে যান। আমিও ওকে দেখিনি। আমার মনে হয়েছিল ও ফিল্ডে পৌঁছে গেছে। কেউ কি লিওনকে দেখেছ? সবাই মাথা নাড়ায়। ওর পালা কি একটু পেছানো যায়? এমন কোনো নিয়ম নেই। যদি পালা চলে যায় তবে ও বাদ পড়ে যাবে। আসলে এই লিওন গেল কোথায়? যখন সবাই চিন্তিত, তখনই মেইন স্টেজে অদ্ভুত কিছু ঘটে। ছেলে এবং মেয়েরা, আজ নিজের সবটুকু উজাড় করে দাও। তোমাদের প্রতি যে নিঃশ্বাসে যেন শক্তি থাকে। এহে,
তুমি কে? আমার মাইক কেন কেড়ে নিচ্ছ? তুমি কোন ক্লাসের? তখনই ব্রডকাস্ট সিস্টেম থেকে একটা ভারী আর জোরালো আওয়াজ প্রতিধ্বনিত হয়। অনুমতি দিন, যাতে আমি নিজের পরিচয় দিতে পারি। আমি ক্লাস এ, গ্রেড 12 থেকে, লিওন। আজ এমন কিছু ঘটেছে যাতে আমি খুব রেগে আছি। আগামী কয়েকদিনের জন্য আমি আপনাদের সবাইকে এটাই পরামর্শ দেব যে নিজের ঘাড় নিচু করে রাখুন। আপনারা কি কখনো ইঁদুর বেড়াল খেলা শুনেছেন? আপনাদের প্রত্যেককে খুব ভালো করে লুকিয়ে থাকতে হবে, কারণ যখনই মান্থলি এক্সাম শেষ হবে আমি আপনাদের সবার পেছনে আসব। এতটুকু বলে আমি ঘুরি আর মাইকটা পেছনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে ছুড়ে দিই। তারপর আমি খুব শান্ত মুখে স্টেজ থেকে নিচে নেমে আসি। লিওন, নিজের জায়গা থেকে একদম নড়বে না। সেরিনা দূর থেকে দেখে যখন ডিরেক্টর গ্যারেথ আমার রাস্তা আটকে দাঁড়ান। ও নিজের মুষ্টি শক্ত করে, ও নিজেকে প্রস্তুত করে আর আমার দিকে এগিয়ে আসতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে আমিও ওকে নিজের দিকে আসতে দেখি, তাই আমি সঙ্গে সঙ্গে কপালে ভাঁজ ফেলি আর ওকে চোখ দিয়ে থেমে যাওয়ার ইশারা করি। সেরিনার কদম ওখানেই থেমে যায়। ও বুঝে যায় যে আমি কি বলতে চাইছি। ও ওখানেই দাঁড়িয়ে থাকে। ওর ওই সুন্দর চোখগুলোতে দুশ্চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছে। ওকে থেমে যেতে দেখে আমি জোরে হেসে দিই। তারপর কোনো রকম সতর্কবার্তা ছাড়াই আমি নিজের জিভ বের করি, চোখ বাঁকাই, মাথা নাড়াই, আর ফিল্ডের বাইরে থেকেই ওকে সবচাইতে অদ্ভুত মুখভঙ্গি করে দেখাই। ওর চোখগুলো এখনও লাল, তাও আমি ওকে হাসিয়ে দিই। মাঠ মানুষে ভরা, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যেন সেখানে শুধু আমরা দুজনেই আছি। ডিরেক্টর, আমি একটা বাজি হেরে গিয়েছিলাম। শুধু এই কারণেই আমি ওপরে গিয়েছিলাম। প্লিজ এটাকে বেশি সিরিয়াসলি নেবেন না। আপনি চাইলে আমি ক্ষমা প্রার্থনাপত্র লিখে দেব। নিজের ইভেন্টে যাও। যদি আবারও এমন কাজ করো, তবে আমি তোমাকে দিয়ে পুরো স্কুলের সামনে অ্যানাউন্সমেন্ট করাবো। বুঝেছি ডিরেক্টর। লিওন, এখনই এখানে এসো। মিস্টার ডেভিস কোচ ওয়েডের কাছে অনেক অনুরোধ করেন, আর শেষ পর্যন্ত কোচ ওয়েড আমার পালা কয়েক ধাপ পেছাতে রাজি হন। পরে সুপারমার্কেটে আমি বাবার সামনে বাহাদুরি করা থেকে নিজেকে আটকাতে পারি না। বাবা, ভুলে আমি স্পোর্টস মিটিংয়ে 3টে ফার্স্ট প্রাইজ জিতে নিয়েছি। স্পোর্টস মিটিংয়ে জেতাতে এমন কি বড় ব্যাপার? এতে কি তোমার কলেজ এন্ট্রান্স এক্সামের নম্বর বাড়বে? পরশু মান্থলি এক্সাম আছে। আমরা যা ঠিক করেছিলাম সেটা ভুলো না। আমি বাবার দিকে তাকিয়ে হাসি। আমি জানি যে তিনি যাই বলেন না কেন, সেরিনাকে কাজ থেকে বের করে দেওয়ার ইচ্ছে ওনার কোনোদিনই ছিল না। বরং তিনি তো ওকে নিজের হবু বৌমার মতো দেখতে শুরু করেছেন। আর বৌমার কথা আসলে তখন তিনি বংশ বা ধনসম্পদের পরোয়া করেন না। এমনিতে তো তিনি শুধু একটা ছোট সুপারমার্কেট চালানো মানুষ। কিন্তু আমার 3 কাকা খুব প্রভাবশালী। এই প্রজন্মের একমাত্র ছেলে হওয়ার সুবাদে ওনারা 3জন আমায় সবসময় মাথায় তুলে রেখেছেন। ওনাদের একটাই দাবি যে আমি ইউনিভার্সিটিতে যাই, যাতে ওনারা আমার ভবিষ্যৎ গড়তে পারেন। কিন্তু আগের জীবনে আমি একজন পুরোপুরি ব্যর্থ মানুষ হিসাবে প্রমাণিত হয়েছিলাম। তাই আমার বাবার চোখে সেরিনা আমাদের পরিবারের রক্ষাকর্তার মতো। আর তিনি জানেন যে আমি সেরিনার খুব খেয়াল রাখি। সেরিনা কোথায়? তোমরা দুজন একসাথে ফেরোনি? ও আগে বাড়ি চলে গেছে, কিছুক্ষণ পর আসবে। আচ্ছা, আপনি কি ওর পরিবার সম্পর্কে কিছু জানেন? ওর কি ভাইবোন আছে? সত্যি বলতে আমি সেরিনার পারিবারিক অবস্থা সম্পর্কে প্রায় কিছুই জানি না। তুমি ওর এত খেয়াল রাখো, অথচ একবার জিজ্ঞেসও করনি? বাবা, প্রত্যেকের চারপাশেই একটা অদৃশ্য ঢাল থাকে। সেটা তাদের সবচেয়ে দুর্বল অংশগুলোকে রক্ষা করে। যদি বেশি চাপ দেওয়া হয় তবে সেই ঢাল ভেঙে যায়, আর তার সাথে ভেতরের মানুষটাও ভেঙে যায়। আমার বাবা শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকান। আমি ধীরে হাসি। অবশ্যই, আপনার মতো মানুষ যারা সবকিছু পেয়েছে তাদের কখনো এমন ঢালের প্রয়োজন পড়েনি। আপনি আপনার স্কুল জীবন কোনো চিন্তা ছাড়াই কাটিয়েছেন। আপনার প্রতিটি স্মৃতি একটি সুখের স্মৃতি। ঠিক আছে, ঠিক আছে। এখন তুমি তোমার বাবাকে লেকচার দেবে? আমি কাজে যাচ্ছি। ডিনারের পর সেরিনা স্টোরে আসে। তুমি এসে গেছো লিওন? আমার তোমাকে কিছু বলার আছে। কি ব্যাপার? সেরিনা আমার দিকে তাকায় এবং খুব গুরুত্বের সাথে জিজ্ঞাসা করে, তুমি কি করতে চলেছ? আমি কি করতে চলেছি? আমি তো লেট নাইট স্ন্যাক আর তোমার সাথে সিনেমা দেখার কথা ভাবছি। না, মানে ওই মেয়েগুলোর ব্যাপারে তুমি কি করতে চলেছ? আমি একটু থামি, তারপর হাসি। আমি কিছুই করছি না, শুধু ওদের একটু ভয় দেখাচ্ছি, যাতে ওরা জানতে পারে যে আমি এমন কেউ নই যার সাথে পাঙ্গা নেওয়া যায়। যাতে ওরা দ্বিতীয়বার এমন চেষ্টা না করে। সত্যি? একেবারে সত্যি। আমি দেখি যে ওর চোখের দুশ্চিন্তা কিছুটা কমে যায়। আমি হেসে জিজ্ঞাসা করি, এক্সামের পর ন্যাশনাল হলিডে আছে, তোমার প্ল্যান কি? কাজ করবে? কেন, আমি কি কাজ করতে পারি না? না, তখন আমরা দেখে নেব। হয়তো আমি তোমাকে কোথাও বাইরে নিয়ে যাব। আপাতত কাজ শুরু করি। স্পোর্টস মিটিং নিজের শেষ দিনে পৌঁছায়। সেরিনা ছোট দোকানের বাইরে দাঁড়িয়ে আছে, হাত ভাঁজ করে। আজ কি চাই খুকি? আবার জল? সেরিনা শেলফে রাখা ড্রিঙ্কগুলোর দিকে তাকায়। যদিও আমি ওকে বলেছিলাম যে সাধারণ জলই ভালো, কিন্তু ও জানে যে একটা আসল পানীয়র স্বাদ জলের থেকে মিষ্টি হওয়া উচিত। এইটা কত করে? 1 বোতল 3 ইউয়ান। সেরিনা ঠোঁট কামড়ায় এবং ধীরে জিজ্ঞাসা করে, আমি কি 5 ইউয়ানে 2টো বোতল পেতে পারি? অবশ্যই, কেন নয়?
কোনো ব্যাপার না, সেরিনা টাকা দেয়। দুটো বোতল নিজের বগলে চেপে ধরে, ধন্যবাদ জানায় এবং না থেমে ওখান থেকে হাঁটতে শুরু করে, যেন ওর ভয় হচ্ছে পাছে দোকানদার নিজের মন বদলে না ফেলে। আবার এসো খুকি, সেরিনা পিছন ফেরে এবং শালীনতার সাথে মাথা নাড়ায়। যেমনই শেষ ইভেন্ট শেষ হয়, মিস্টার ডেভিস পুরো মাঠে চিৎকার করতে থাকেন, লিওন, তুমি তো লেজেন্ড! আমার মন চাইছে তোমাকে চুমু খাই। বদমাস! পুরো ক্লাস আমার জন্য তালি বাজাতে থাকে। আমি হাসি মুখে ভিড়ের দিকে তাকাই। তারপর আমার নজর পেছনে দাঁড়িয়ে থাকা সেরিনার ওপর পড়ে। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে ওর কাছে যাই। তুমি কি আমার জন্য ড্রিঙ্ক কিনেছ? সেরিনা ধীরে মাথা নাড়ায় এবং দুটো বোতলই এগিয়ে দেয়। এই নাও, এগুলো তোমার জন্য। দুটো বোতল? চলো একটা একটা করে খাই। আমার লাগবে না, দুটোই তোমার জন্য। তুমিও একটা খাবে, শুনেছ? এটা কোনো রিকোয়েস্ট নয়। আমার কণ্ঠস্বর শুনে সেরিনার আর মানা করার সাহস হয় না। ঠিক আছে, তবে আমরা একসাথে খাবো। সেরিনা এক চুমুক দেয়। ও এর মিষ্টতা অনুভব করে এবং ওর চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা চলে আসে। তারপর ও নিজের বোতলের ছিপি বন্ধ করে দেয়। চুপচাপ একপাশে দাঁড়িয়ে আমাকে খেতে দেখে। ওর মুখে একটা প্রশান্তি আছে, কারণ ওই ড্রিঙ্কটাও আমার জন্য কিনেছে। তুমি খাওয়া বন্ধ করলে কেন? সেরিনা মুখটা একটু খোলে, ইতস্তত করে। তুমি কি এটা তোমার বাবার জন্য বাঁচাতে চাও? ও ঠোঁট উল্টে লজ্জায় মাথা চুলকায়, যা নিজেই একটা উত্তর। ওই বোতলটা তোমার। আমি তোমার বাবার জন্য একটা ড্রিঙ্ক কিনে দেব। না, দরকার নেই। আমি তো শুধু স্বাদ চেখে দেখতে চেয়েছিলাম। আমি এর অনুমতি দেব না। আমার মন ওর জন্য খুব কাঁদে, কারণ ও কখনোই নিজের কথা ভাবে না। চলো, আমরা দোকানে গিয়ে তোমার বাবার জন্য একটা ড্রিঙ্ক নিই। আমি হাসি মুখে এগিয়ে যাই। ওর কোমল আর উষ্ণ হাত আমার হাতে। মনে হচ্ছে যেন এই মুহূর্তটা এখানেই থমকে গেছে। সন্ধ্যা নাগাদ স্পোর্টস মিটিং পুরোপুরি শেষ হয়। আমি দুপুরের হাই জাম্প প্রতিযোগিতাতেও গোল্ড মেডেল জিতে নিয়েছি। যখন মিস্টার ডেভিসের সামনে ৫টি ফার্স্ট প্লেস মেডেল রাখা হয়, তখন তিনি পুরোপুরি থমকে যান। কিন্তু আমি স্পোর্টস মিটিংকে এখন পুরোপুরি পেছনে ফেলে এসেছি। এখন যা গুরুত্বপূর্ণ তা হলো মান্থলি এক্সাম। আমার আবঝা মনে আছে যে আগের জীবনে আমি এই পরীক্ষাতেই সারা বছরের মধ্যে সবার শেষে এসেছিলাম। সেই কারণে আমার বাবাকে আমার কাকাদের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছিল এবং আমাকে ওনার চোখে হতাশা দেখতে হয়েছিল। আর এইবার আমি একদম শেষে তো আসবই না। অবশ্যই, শেষে না আসাটা শুধু একটা পদক্ষেপ, গন্তব্য নয়। ইউনিভার্সিটি যাওয়া যদি কোনো একসময় আবঝা আর দূরের স্বপ্ন ছিল, তবে এখন আমার লক্ষ্য সেই ইউনিভার্সিটিতে যাওয়া যেখানে সেরিনা যাবে। যদি আমরা একই জায়গায় না থাকি, তাহলে ওকে রক্ষা করার জন্য সেখানে কে থাকবে? তাই সেরিনাই আমার লড়াই করার একমাত্র কারণ। সন্ধ্যায় আমি বাড়ি ফিরি। মা, বাবা, আজ রাতে আমার জন্য ডিনার বানানোর দরকার নেই। আমি পড়াশোনা করতে যাচ্ছি। মাত্র এক রাত বাকি আর এখন তুমি পড়তে চাইছো? শেষ মুহূর্তে কি মুখস্থ করার ইচ্ছে আছে? বাবা, জাস্ট আমাকে আমার মতো থাকতে দিন। আমি আমার ঘরে যাই এবং ঘন্টার পর ঘন্টা একটানা মনে করার চেষ্টা শুরু করি। এখন আমি আর কাউকে হতাশ করতে চাই না। না আমার বাবা মাকে, যারা আমার মধ্যে কোনো ক্ষমতা দেখেননি, না আমার কাকাদের, যারা আমার ভবিষ্যৎ গড়ার জন্য সবকিছু করেছেন, আর না ওই মেয়েটিকে যে প্রতি উইকেন্ডে না ভুল করে আসে এবং আমাকে এত নিস্তব্ধতা এবং সমর্পণের সাথে পড়ায়। পরদিন সকালে নাস্তার পর আমি এক্সাম রুম নম্বর ৩০-এর দিকে এগিয়ে যাই, যা পুরো বছরের সবচাইতে দুর্বল ছাত্রদের আড্ডাখানা। ভেতরে সবাই সকালের বাজারের মতো শোরগোল করছে আর মাস্তি করছে। হঠাৎ পুরো ক্লাসরুম কোনো কারণ ছাড়াই শান্ত হয়ে যায়। জানা যায় যে সেরিনা ভেতরে এসেছে, পরিষ্কার পরিচ্ছন্ন আর মাসুম। ও এখানে একেবারে আলাদা মনে হচ্ছে। সবাই ওকে বিস্ময়ের সাথে দেখে। স্পোর্টস মিটিংয়ের আগে তারা জানত যে সেরিনা ক্লাসের টপার। স্পোর্টস মিটিংয়ের পর সবাই দেখে নিয়েছিল যে ও কতটা রূপবতী হতে পারে। তাই তারা সত্যিই বিভ্রান্ত। ও এখানে কি করছে? সেরিনা থামে এবং এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে। তারপরও সোজাসুজি আমার দিকে আসে। গুড মর্নিং গ্রিট করার পরও দ্রুত শেষ বেঁচে যাওয়া সিটটি নিয়ে নেয়। সবার মুখ আবার হাঁ হয়ে যায়। কেন ও ওখানে বসছে? তোমরা সব কি দেখছ? কখনো কি আকর্ষণীয় কিছু দেখনি? সবাই সঙ্গে সঙ্গে পিছিয়ে যায় এবং শান্ত হয়ে যায়। আমি একদম কোণার দিকে নিজের সিট নিই। আমি বসার সাথে সাথেই মিশ্র এক্সাম সুপারভাইজার হিসেবে ভেতরে আসেন। তিনি সামনের দিকে এগিয়ে যান। পরীক্ষা কিছুক্ষণ পরেই শুরু হবে। সবকিছু সরিয়ে ফেলুন। নিজের জিনিসপত্র এখানে ডেস্কের ওপর অথবা বাইরের করিডোরে রেখে দিন। সেরিনা নিজের ব্যাগ তোলে এবং দাঁড়াতেই যাবে, তখনই আমি ওর কাছ থেকে ব্যাগটা নিয়ে নিই। ওকে ধন্যবাদ বলার সুযোগও দিই না, আর আমি আগেই সামনের দিকে চলে যাই, এক হাতে একটা নীল ব্যাগ আর অন্য হাতে একটা গোলাপি ব্যাগ নিয়ে। যখন আমি ফিরে এসে বসি, সেরিনা সামনের দিকে ঝুঁকে আমার কানের কাছে ফিসফিস করে বলে, ধন্যবাদ। আরে ধুর, এর জন্য ধন্যবাদ বলার দরকার নেই। সেরিনা কিছু বলে না। ও নিঃশব্দে সামনের দিকে তাকিয়ে থাকে, যেখানে ডেস্কের ওপর ওই গোলাপি ব্যাগটা রাখা আছে। আমাদের পাশের পর্দাটা ধীরে ধীরে নড়ছে। এই মুহূর্তটা খুবই শান্ত এবং স্বস্তিদায়ক। বাঁশি বাজে, নিচে বাঁশি বাজে। পরীক্ষা শুরু হয়। মিশ্র সামনে বসেন এবং পুরো ঘর পর্যবেক্ষণ করেন। কেউ কেউ ভাবনায় বিভোর, কেউ জানলার বাইরে তাকিয়ে আছে। কিছু ছাত্র মাথা নিচু করে ঘুমোচ্ছে। তাদের দেখে কোনো পরীক্ষায় বসা ছাত্র নয়, বরং সাজা খাটতে থাকা কয়েদি মনে হচ্ছে।
তখনই এক কোণা থেকে কাগজে কলমে চলার শব্দ আসে। মিস শো সঙ্গে সঙ্গে ওই দিকে তাকান, যেন তিনি ওই ঘরে আসার একমাত্র আলো খুঁজে পান। পুরো ঘরে আমি একমাত্র মানুষ যে লিখতে শুরু করেছি, আর আমি তো সেরিনার থেকেও এক ধাপ এগিয়ে গেছি। যখন মাত্র 1 ঘন্টা বাকি থাকে, তখন সময় যেন ডানা মেলে উড়ে শুরু করে। আমি একটা বড় সিদ্ধান্ত নিই। রিডিং কম্প্রিহেনশন এবং ক্লাসিক্যাল চাইনিজ অংশটা ছেড়ে দিয়ে সরাসরি রচনায় চলে আসি। আমার আগের জীবনের অভিজ্ঞতা এবং বছরের পর বছর অর্জিত বোধের কারণে আমার ভাষা এবং লেখার শৈলী এখন আগের তুলনায় এক অন্য উচ্চতায়। যখন আমি রচনা শেষ করি, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলি। সত্যি বলতে, আমার পুরো জীবনে এই প্রথমবার আমি চাইনিজ রচনা কমপ্লিট লিখেছি। পরীক্ষা শেষ হয়, ব্যাগগুলো ফেরত নিয়ে আসি। তুমি কি এখন খেতে যেতে চাও? সেরিনা নিজের ব্যাগটা জড়িয়ে ধরে এবং ধীরে মাথা নেড়ে মানা করে দেয়। আমি একাই ক্যাফেটেরিয়ার 2য় তলায় চলে যাই। খাবার খাওয়ার পর আমি যখনই বের হতে যাব, আমার ব্যাগের মধ্যে একটা ফোন অনুভব করি। এটা সেই ফোনটাই যেটা আমি সেরিনাকে দিয়েছিলাম। আমি আবার প্রথম তলায় ফিরে আসি এবং একটা কোণায় সেরিনাকে বসা অবস্থায় দেখতে পাই। আমি ওর কাছে যাই, কিন্তু দেখি যে ও খাবার খাচ্ছে না। ও মাথা নিচু করে কোনো একটা কাজে মগ্ন। ওর সামনে ট্রেটা বরাবরের মতোই একেবারে সাদা ভাত, কোনো সবজি নেই, কোনো মাংস নেই, কিন্তু ট্রের পাশে রাখা প্লাস্টিকের লাঞ্চ বক্সে সবজি আর মাংস আছে। এটা পরিষ্কার যে ওগুলোর নিজের জন্য নয়। আমি কপালে ভাঁজ ফেলি আর কাছে গিয়ে দেখি সেরিনা সুপার গ্লু ব্যবহার করে হেয়ার ক্লিপের সেই ভাঙা টুকরোগুলো জোড়া দেওয়ার চেষ্টা করছে। এক মুহূর্তের জন্য এই পৃথিবীটাকে আমার খুব অন্যায় বলে মনে হলো। কিছু মানুষ নিজের পুরো শক্তি শুধু একটা দিন পার করতেই খরচ করে ফেলে। সেরিনা 50 সেন্টের চাল খায়, 2.50 ইউয়ানের সুপারগ্লু কেনে, আর সেই হেয়ার ক্লিপটা জোড়া দেওয়ার চেষ্টা করে, যার দাম হয়তো অন্য কারোর কাছে কিছুই নয়। তার ওপর ওর এই চেষ্টাটা বৃথা মনে হচ্ছে। আসলে ওর কাছে সবচাইতে বেশি দামি কি? ও নিজে, ওর বাবা, নাকি এই হেয়ার ক্লিপটা? আমার মনে হয় ও আগে হয়তো কখনো উপহার পায়নি, তাই ও প্রতিটি জিনিস নিজের পুরো জান দিয়ে সামলে রাখতে চায়। কিন্তু আমি তো ওকে বলেছিলাম যে আমি ওকে যত ইচ্ছে ক্লিপ এনে দেব, তাও ওই ভাঙা ক্লিপটা ঠিক করতে লেগে আছে। এমনকি ওর হাতের তালুর চামড়ায় সুপারগ্লুর কারণে দাগ পড়ে গেছে, তাও ও হার মানছে না। শেষ পর্যন্ত আমি আর সহ্য করতে পারলাম না। আমি হাত বাড়িয়ে ওর কাঁধ স্পর্শ করি। তুমি এখানে কেন লুকিয়ে আছো? আমি তোমাকে সব জায়গায় খুঁজছিলাম। সেরিনা আমার আওয়াজ শুনে ঘাবড়ে গিয়ে নিজের হাত নিচে নামিয়ে নেয়। আমি ভারী মন নিয়ে ওর পাশে বসি। ও আমার দিকে তাকাচ্ছে না। আমি ব্যাগ থেকে ফোন বের করি। ও সেটার দিকে অবাক হয়ে তাকায় এবং সঙ্গে সঙ্গে মানা করতে চায়। আমি এটা তোমাকে দিচ্ছি না, শুধু ধার দিচ্ছি। একজন সুপারমার্কেট কর্মীর কাছে যদি ফোন না থাকে, তবে তার সাথে যোগাযোগ হবে কিভাবে? আর মাঝে মধ্যে যখন আমি কোনো অঙ্কে আটকে যাব, তখন তোমাকে কলও করব। সেরিনা খেয়াল করে যে ফোনটা নতুন নয়, তখন গিয়ে ও সেটা সাবধানে গ্রহণ করে। ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি, তুমি তোমার খাবার খাও। আমি দাঁড়াই এবং ও ট্রের ওই সাদা ভাতের দিকে না তাকিয়ে থাকতে পারি না। কিন্তু এবার আমি কিছু বলি না, কারণ তাতে কোনো লাভ হবে না। ওই একগুয়ে মেয়েটা এমনিতেও কথা শুনবে না। দুপুরে আমি এক্সাম রুমে পৌঁছে রিভিশন শুরু করি। তখনই হঠাৎ আমার মাথায় একটা চিন্তা এলো। আমি সেরিনার দিকে ঘুরি, যে মাথা নিচু করে বসে আছে, এবং বলি, তুমি 0, আমি 1। সেরিনা ওপরের দিকে তাকায়, ও সেই উজ্জ্বল 2 চোখ দুটো বড় হয়ে যায়। ও নিজের বুকে হাত রেখে ধীরে জিজ্ঞাসা করে, এর মানে কি? তোমাকে ছাড়া বাকি সব অর্থহীন। সেরিনা এক মুহূর্তের জন্য থমকে যায়, তারপর ওর মুখটা হঠাৎ লাল হয়ে ওঠে। ও দ্রুত নিজের মাথা নিচু করে, কলম তোলে আর একটা রাফ পেপারে যা তা হিজিবিজি কাটতে থাকে, যেন ও খুব ব্যস্ত। যখন দুপুরের পরীক্ষা শেষ হয়, আমি সঙ্গে সঙ্গে সেরিনার দিকে ঘুরি। জলদি আমাকে তোমার পেপার দেখাও। ও বাধ্য মেয়ের মতো পেপারটা দিয়ে দেয়। আমি খুশিতে চিৎকার করে উঠি, ইয়েস! আমি সত্যি অনেকগুলো প্রশ্নের উত্তর সঠিক দিয়েছি। মনে হচ্ছে যেন আমি আমার জীবনের সবচাইতে বড় জয়ের ঘোষণা পুরো দুনিয়ার সামনে করছি। আমার 2 জীবনের কয়েক দশকে আমি এমন সার্থকতা অনুভব করিনি। যেদিন মান্থলি এক্সামের রেজাল্ট বেরোয়, পুরো সিনিয়র ইয়ার এক নিস্তব্ধতায় ডুবে যায়। আর তারপর তার চাইতেও বেশি শোরগোল শুরু হয়। অনার বোর্ডের সেই প্রথম স্থানটি, যেখানে সবার স্মৃতিতে শুধু সেরিনার নাম থাকত, আজ প্রথমবার তা বদলে গেছে। সবার ওপরে যে নতুন নামটি জলজল করছে, তা কোনো সন্দেহ ছাড়াই আমার, লিওন। আমি অনার বোর্ডের সামনে দাঁড়িয়ে আছি, নিজের নামের ঠিক নিচে ওই চেনা নামটা দেখছি, যা দেখে আমার বুক গর্বে ভরে উঠছে। কিন্তু আমার বিশেষ কোনো আনন্দ হচ্ছে না।
শুধু একটা গভীর শান্ত প্রশান্তি আছে, যা কোনো বড় দায়িত্ব পালন করার পর অনুভূত হয়। আমি ঘুরি, আর ওই ভিড়ের কিনারায় ওই চেনা মুখটা দেখতে পাই। সেরিনা এখন অনার বোর্ড দেখছে। ওর মুখে হাড়ের কোনো দুঃখ নেই, বরং একটা ছোট শান্ত হাসি আছে, যেন কোনো ভারী বোঝা নেমে গেছে। ও আমার দৃষ্টি অনুভব করে আর ফিরে তাকায়। ওর চোখ দুটো একদম পরিষ্কার আর স্থির। ও আমায় ধীরে মাথা নেড়ে ইশারা করে। আমার চেয়ে ভালো আর কেউ জানে না যে এই ফার্স্ট প্লেসের পেছনে কি লুকিয়ে আছে। এটা সেই সব ঘণ্টা ছিল যা সেরিনা নিজের রিভিশনে কাটাতে পারত, কিন্তু ও সেই সময়টা সুপারমার্কেটে গভীর রাত অবধি কাজ করে কাটিয়েছে। এটা ছিল সেই টিউশন নোটগুলো যা ও প্রতি উইকেন্ডে আমার জন্য তৈরি করেছিল, এবং সেই ধৈর্য যার মাধ্যমেও আমার প্রতিটি অযৌক্তিক কথা সহ্য করেছিল। ও নিজের পারফেক্ট ফিনিশ উৎসর্গ করে দিয়েছিল, যাতে আমি আমার জীবনের এই প্রথম বড় পরিবর্তনটা দেখতে পাই। স্কুলের পর আমি কোনো উদযাপনের জন্য তাড়াহুড়ো করি না। এর বদলে আমি আমার সাইকেলটা ধরে অসম্যান্থাস লেনের দিকে ওর সাথে ধীরে ধীরে হাঁটতে থাকি। ডুবন্ত সূর্যের আলোয় আমাদের ছায়াগুলো পিছনের দিকে লম্বা হয়ে যাচ্ছে। হে সেরিনা, আমার বাবা বলেছেন যে, আমি বলতে চাইছি, আমরা দুজনেই পরীক্ষায় ভালো করেছি, তো তিনি চান যে আজ তুমি ডিনারের জন্য আমাদের বাড়িতে এসো। আমি ইচ্ছে করেই র্যাঙ্কের কথা তুলি না, কারণ আমি ওর উপর চাপ সৃষ্টি করতে চাই না। সেরিনার কদম কিছুটা ধীর হয়ে যায়। অজান্তেই ওর আঙুলগুলো নিজের ব্যাগের স্ট্র্যাপটা মোচড়াতে থাকে, সেই গোলাপি ব্যাগটা যা আমি ওর পুরনো ব্যাগটা নষ্ট হয়ে যাওয়ার পর বিশেষভাবে দিয়েছিলাম। আমাকে আমাকে বাড়ি গিয়ে বাবার জন্য রান্না করতে হবে। তোমার বাবাকেও সাথে নিয়ে এসো। স্টোরে আজ টাটকা পোর্ক রেবস এসেছে, আর আমার বাবা নিজের রান্নার জাদু দেখাতে চান। এখন তুমি নিশ্চয়ই তোমার বসকে মানা করবে না। তাছাড়া যত বেশি মানুষ তত বেশি আনন্দ। সেরিনা উপরের দিকে তাকায়। ওর চোখ দুটো কিছুটা লাল। ও জানে যে এটা শুধু একটা ডিনারের ব্যাপার নয়। এটা আমি আর আমার পরিবার, যারা নিজেদের সবচাইতে সহজ আর সত্যিকারের উপায়ে ওকে এবং ওর ভেঙে যাওয়া পৃথিবীটাকে ধীরে ধীরে নিজেদের খুশির মধ্যে সামিল করার চেষ্টা করছি। ও না বলতে চায়, কিন্তু আমার চোখে সেই অটল জেদ আর আশা দেখে ও নিজেকে মানা করতে পারে না। শেষ পর্যন্ত ও খুব ধীরে বলে, ঠিক আছে। ওর সেই হালকা আওয়াজটা আমার হৃদয়কে মখমলের মতো ছুঁয়ে গেল। আমি চওড়া করে হাসি, আর বিকেলের সেই রোদে আমার হাসিটা যে কোনো কিছুর চেয়ে বেশি উজ্জ্বল দেখা যাচ্ছিল। মান্থলি এক্সামের শোরগোল থামার পর ওই মেয়েগুলোর বিরুদ্ধে স্কুল কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়। নিজেদের বাবা মায়ের উপস্থিতিতে তারা সেরিনার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়। সেরিনা পুরোটা সময় শান্ত থাকে। শুধু যখন আশেপাশে কেউ ছিল না, ও আমায় খুব ধীরে বলে, ধন্যবাদ। ও জানে যে এই পরিষ্কার আকাশটা আমিই পর্দার আড়াল থেকে নিঃশব্দে ওর জন্য তৈরি করেছি। সময় ডানা মেলে উঠতে থাকে। ভয় আর আশার দোলাচলে মাঝে শেষ পর্যন্ত কলেজ এন্ট্রান্স এক্সামের দিন চলে আসে। এক্সাম রুমে আমার কলম পুরো আত্মবিশ্বাসের সাথে চলতে থাকে। সেরিনার মুখটা পুরোপুরি একাগ্র। আমরা দুজনেই নিজেদের ভবিষ্যতের জন্য এবং একে অপরের জন্য নিজেদের সবটুকু উজাড় করে দিই। রেজাল্টের দিন কোনো অবাক হওয়ার মতো ঘটনা ঘটে না। একই টপ ইউনিভার্সিটির লিস্টে আমার আর সেরিনার নাম পাশাপাশি দেখা যায়। আমি আমার কথা রেখেছি। নিজের পুরো জান দিয়ে আমি আমাদের মাঝখানে সেই দূরত্ব ঘুচিয়ে দিয়েছি। গ্র্যাজুয়েশন পার্টির দিন সেরিনা একটা সাধারণ সাদা ড্রেস পরে আসে। সবাইকে অবাক করে দেয়। ও এখন আর সেই মেয়েটি নয় যে কোনায় ভয়ে গুটিয়ে থাকত। আমার সেই জেদি আর অটুট সুরক্ষার ছায়ায় ওর চোখের সেই বিষণ্ণতা ধীরে ধীরে গায়েব হয়ে গেছে, এবং তার জায়গা নিয়েছে এক ঝলমলে আত্মবিশ্বাস। পার্টির মাঝখানেই ক্লোয়ি আমাদের কোনায় ধীরে ধীরে কথা বলতে দেখে ওর আবেগগুলো জট পাকিয়ে গেছে, কিন্তু শেষেও একটা দীর্ঘশ্বাস ফেলে, নিজের ড্রিঙ্ক শেষ করে এবং সবকিছু ভুলে যায়। পার্টির মাঝখানেই আমি হঠাৎ সেরিনার হাত ধরি এবং ওকে টেনে বাইরে নিয়ে যাই। আমরা দৌড়ে স্কুলের ছাদে পৌঁছে যাই। গ্রীষ্মের সেই রাতের হাওয়া সব উত্তাপ শোষে নেয়। পুরো আকাশ তারায় ভরা। আমি ওর দিকে তাকাই। আমার কণ্ঠে এর আগে কখনো এত গভীরতা ছিল না। সেরিনা, তোমার কি মনে আছে সেই উইশটা যেটা তুমি তোমার জন্মদিনে করেছিলে? সেরিনা মাথা নাড়ায়। সেই রাতেও নিঃশব্দে এক দোয়া চেয়েছিল যে ওর বাকি সারাটা জীবন যেন লিওন সবসময় ওর সাথে থাকে। আমি এক গভীর শ্বাস নিই এবং ওর দিকে তাকাই। আমার চোখে এক অটল উজ্জ্বলতা। আমি এখন তোমাকে আমার উইশটা বলতে পারি। আমার উইশ ছিল এটাই,
যে আমি যেন সেরিনার সামনের প্রতিটা জন্মদিনে ওর সাথে থাকতে পারি। ওর চোখ দিয়ে বের হওয়া প্রতিটি অশ্রুবিন্দু যেন শুধু খুশির হয়, আর ওর ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে যেন আমার সঙ্গ থাকে। আমি পকেটে হাত দিই এবং একটি বক্স বের করে সেটি খুলি। তার ভেতরে একটি একেবারে নতুন হেয়ার ক্লিপ আছে, যার উপর বসানো ছোট ছোট হিরেগুলো তারার আলোয় ঝিকমিক করছে। এটা সেই ক্লিপটার জায়গা নেওয়ার জন্য যা ভেঙে গিয়েছিল, কিন্তু এইবার এর সাথে কোনো ধারের শর্ত নেই। এবার আমি তোমাকে সুরক্ষা দেওয়ার অধিকারের বদলে আমার পুরো জীবনের সওদা করছি। সেরিনা, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এই শব্দগুলো শোনার সাথে সাথেই সেরিনার চোখে মুহূর্তের মধ্যে জল চলে আসে, কিন্তু এইবার এগুলো কোনো ব্যথা বা কষ্টের জল নয়। এগুলো উষ্ণতা আর খুশিতে ছলছল করছে। ও কিছু বলে না, ও শুধু নিজের পুরো শক্তি দিয়ে দৃঢ়ভাবে মাথা নাড়ায় এবং এগিয়ে এসে সেই উষ্ণ বাহু ধরে মিশে যায়, যার সাহারা ও নিজের পুরো তারুণ্যে নিয়েছিল, আর যার জন্য ও সবসময় তৃষ্ণার্ত ছিল। আমি ওকে এত শক্ত করে জড়িয়ে ধরি যেন আমি পুরো পৃথিবীকে নিজের দুহাতে ভরে নিয়েছি, এমন কিছু যা আমি হারিয়ে ফেলেছিলাম এবং এখন আবার ফিরে পেয়েছি। আমি নিচে ঝুঁকি এবং ওর কানে ফিসফিস করে বলি, ভয় পেও না, এখন থেকে আমি এখানে আছি। রাতের সেই আকাশের নিচে দুটি তরুণ হৃদয়ে একে অপরের খুব কাছে। আমরা দুজনেই জানি যে জীবনের তুফান হয়তো কখনো পুরোপুরি শেষ হবে না। আরও এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।